আয়শা আলিয়েভার দেয়া খামটা তখনও হাতে। উল্টে পাল্টে দেখল কোথাও কোনো লেখা নেই, সাদা খাম। খামটি খোলা। চিঠি বের করে নিল খাম থেকে, 4 ভাঁজ করা চিঠি। খুলে পড়তে শুরু করল তারিখ। প্রিয় তারিখ। প্রিয় বলে সম্বোধন করলাম, কারণ আমার ফ্ল্যাট, আমার অফিস আর আমি নিয়ে আমার যে ছোট্ট জগৎ, সেখানে এই মুহূর্তে আপনার চেয়ে প্রিয় আর আমার কেউ নেই। আমি মস্কো বিশ্ববিদ্যালয়ের সেরা ছাত্রী, সুন্দরীও। একদিন এজন্য আমার গর্বের অন্ত ছিল না, কিন্তু আজ বুঝতে পারছি এ দুটি জিনিসই আমার ক্ষতি করেছে সবচেয়ে বেশি। আমার আব্বা মারা গেছেন আজ 15 বছর আগে। একটি ভাই মাত্র ছিল, নাম আবু উমরব। ফ্রয়ের রেড আর্মির একজন কর্নেল। সে যে আফগান যুদ্ধে গেছে আর ফিরে আসেনি। কেউ বলে মারা গেছে, কেউ বলে সে মুজাহিদদের পক্ষে যোগ দিয়েছে। আমি যখন মস্কো বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে প্রথম স্থান অধিকার করে পাশ করলাম, তখন ভেবেছিলাম শিক্ষকতার চাকুরি আমি পাচ্ছি, আর বিশ্ববিদ্যালয়ের ভর্তির সময় এ বৃত্তিকে আমার পছন্দ বলে লিখেছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয়ে চাকুরি পেলাম না। আমার একজন সহপাঠী আগেই বলেছিল কোনো তুর্কিকে এ চাকুরি দেয়া হবে না। তার কথাই সত্য হলো। পাশ করার পর আমাকে ফরেন সার্ভিসে যোগ দিতে বলা হলো। সেই সাথে আমাকে জানানো হলো ফরেন সার্ভিসে যোগ দেবার আগে 2 বছর আমাকে গোয়েন্দা বিভাগে কাটাতে হবে। এ বৃত্তি আমার পছন্দ নয়, কিন্তু কথা প্রকাশের কোনো সাধ্য আমার ছিল না। বেঁচে থাকতে হলে এ আদেশ মানতে হবে। ফ্রয়ের গোয়েন্দা বিভাগে ক্যারেক্টার অ্যাসাসিনেশন স্কোয়াডে আমাকে রাখা হলো। শুনলাম আমার রূপ আর বুদ্ধি নাকি এর কারণ। বিদেশ থেকে আসা অনেক নামি দামিদের সঙ্গ দিয়ে তাদের বাগে আনতে হবে, যার জন্য রূপ আর গুণ 2 প্রয়োজন। এর আগে 2টো অ্যাসাইনমেন্ট আমি পেয়েছি, 2টোতে ফেল করেছি। নিজের ক্যারেক্টার অ্যাসাসিনেট করতে চাইনি বলে কারো চরিত্র আমি অ্যাসাসিনেট করতে পারিনি। এই দায়িত্ব থেকে মুক্তির জন্য আমি সবিনয় অনুরোধ জানিয়েছিলাম। তার উত্তরে তারা আপনার অ্যাসাইনমেন্টটা আমাকে দিয়েছে। বলে দিয়েছে আমি যদি এই অ্যাসাইনমেন্টে সফল হই, তাহলে এ দায়িত্ব থেকে আমাকে মুক্তি দেয়া হবে এবং বিবাহ করে সংসার জীবনে প্রবেশ করতে অনুমতি দেয়া হবে। আপনাকে শয্যাসঙ্গী করাই ছিল আমার অ্যাসাইনমেন্ট। এজন্য যে জায়গাটি নির্দিষ্ট ছিল, সেখানে ছিল গোপন টেলিভিশন ক্যামেরা। দিনের পর দিন বিভিন্ন ভঙ্গিতে ওখানে ছবি উঠত। এই ছবিগুলো দিয়ে আপনাকে ব্ল্যাকমেইল করা হতো। এইভাবে আপনাকে হাতের মুঠো এনে আপনাকে মুসলিম বিশ্বে আপনার সংগঠনের মধ্যে ছেড়ে দেয়া হতো কমিউনিস্টদের বিশ্বজোড়া ফ্রয়ের পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য। তাদের এ আশা আমি পূরণ করতে পারিনি। আমার রূপ যৌবন যা এই প্রথমবারের মতো বিলিয়ে দিতে চেয়েছিলাম আমার নতুন জীবনের জন্য, আপনার পাথরের মতো হৃদয়ে কোনো কম্পন সৃষ্টি করতে পারেনি। 3য়বার ব্যর্থ হলাম আমি। এ ব্যর্থতা নিশ্চয় ক্ষমা নেই। গতকাল আমি আমার ব্যর্থতার রিপোর্ট ডিপার্টমেন্টকে দিয়েছি। আজ সন্ধ্যায় আমাকে ডাকা হয়েছে। জানি না কোন ভাগ্য আমার জন্য অপেক্ষা করছে। আগে হলে ভয় পেতাম বর্তমান অবস্থায়, কিন্তু ভয় না করার শিক্ষা আমি আপনার কাছ থেকে পেয়েছি। যে কোনো পরিণতির জন্য আমি আজ প্রস্তুত। শুধু একটাই দুঃখ, পরম প্রভুর বিচার দিনের যে জগৎকে আপনি বিশ্বাস করতে আমাকে শেখালেন, সেই জগতের কোনো পাথেও আমার নেই। আরেকটা দুঃখ, আপনাকে আর দেখতে পাবো না কোনোদিন। দুনিয়াতে আমার আর কেউ নেই। যদি কোনোদিন বাইরে বেরোতে পারেন, যদি আমার ভাই বেঁচে থাকে, আর তার যদি দেখা আপনি পান, মনে যদি থাকে এই দুঃখিনীর কথা, তাহলে বলবেন একজন মুসলিম উজবেক মহিলা হিসেবেই তার বোন মৃত্যুবরণ করেছে। আপনার আয়শা আলিয়েভা। ওমর জামিলভের অফিস কক্ষ। বিশাল টেবিল, রিভলভিং চেয়ারে বসে আছে ওমর জামিলভ। তার সামনে একটা ফাইল খোলা। ফাইলটি আয়শা আলিয়েভার। গভীর মনোযোগ দিয়ে পড়ছে সে ফাইল। গুরুতর অভিযোগ আলিয়েভার বিরুদ্ধে। 3বার তার মিশন ফেল করেছে। এটা শুধু ব্যর্থতা নয়, অবাধ্যতা বলে এর ব্যাখ্যা করা হয়েছে। পার্টি ও রাষ্ট্রের স্বার্থের চেয়ে সে তার বস্তাপচা নৈতিকতাকে বড় করে দেখেছে। এই অবাধ্যতা তাকে সকল প্রকার দায়িত্বের অনুপযুক্ত এবং শাস্তিযোগ্য করে তুলেছে।
এই অপরাধের নির্ধারিত শাস্তি হল সাইবেরিয়া অথবা সুদূর কোনো লেবার ক্যাম্পের শ্রমশিবির জীবন বরণ করে নেয়া। কিন্তু আলিভার অপরাধ আরও গুরুতর। সে শত্রুর সাথে যোগসাজশ করেছে, শত্রুর কাছে রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস করেছে। লাইব্রেরি কক্ষের টেলিভিশন ক্যামেরা এবং টেপ এর সাক্ষী। ফাইলে তার বিস্তারিত বিবরণ রয়েছে। ফাইলে রয়েছে আলিভার সেই সর্বশেষ চিঠিও, যা সে হাসান তারিককে দিয়েছিল। আলিয়েভা যখন হাসান তারিককে চিঠি দেয় এবং হাসান তারিক যখন চিঠি পড়ছিল, সবই দেখেছে সিকিউরিটি লোকেরা কন্ট্রোল রুম থেকে। চিঠি পড়তে আর 2 মিনিট দেরি করলে চিঠি আর পড়া হতো না হাসান তারিকের। যখন চিঠিটি পড়ছিল হাসান তারিক, সিকিউরিটির লোকেরা ছুটছিল সে রুমের দিকে। চিঠি পড়ার মুহূর্ত কয় পরেই তারা সেখানে গিয়ে হাজির হয়। টেপ এবং চিঠি দুই মনোযোগ দিয়ে পড়ল ওমর জামিলভ। পড়তে পড়তে ঘেমে উঠেছিল সে। শীতাতপ নিয়ন্ত্রিত ঘরেও কপালে জমে উঠেছে তার বিন্দু বিন্দু ঘাম। হাসান তারিকের কথার মধ্যে বারবার তার দাদির মুখ ভেসে উঠতে দেখেছে। দুর্বলতা ঝেড়ে ফেলে মনটাকে শক্ত করল ওমর জামিলভ। আলিভার শেষ অপরাধটা অত্যন্ত গুরুতর। এ বিদ্রোহের একমাত্র শাস্তি ফায়ারিং স্কোয়াড, আর এ সুপারিশ করার দায়িত্ব তার উপরই অর্পণ করা হয়েছে। ইন্টারকমে নির্দেশ দিল 7টায় আয়েশা আলিয়েভা আসবে, এলেই এখানে পাঠাবে। ও প্রান্ত থেকে উত্তর এলো, ইয়েস স্যার। ফাইলটি বন্ধ করে চেয়ারে গা এলিয়ে দিল ওমর জামিলভ। একটু রেস্ট নেবার জন্য ফাইল বন্ধ করল বটে, কিন্তু সঙ্গে সঙ্গে দেশের ফাইলটা খুলে গেল তার সামনে। দেশ বলতে আপাতত সে মধ্য এশিয়াকেই বোঝাচ্ছে। কি ঘটছে এখানে? প্রশাসন যাই বলুক না কেন, খবর তো আমাদের কাছে আছে। জনমত ক্রমশই বিগড়ে যাচ্ছে, আর যতই এ প্রবণতা বাড়ছে শাসন ততই কঠোর করা হচ্ছে। কিন্তু ফল কি হচ্ছে তাতে? ফ্রয়ের কমিউনিস্ট শাসনের সাথে এই অঞ্চলের তুর্কিদের মনের ব্যবধান ক্রমশই বাড়ছে। বড় ক্ষতি করেছে আফগান যুদ্ধ, যা এ অঞ্চলের মানুষ কোনোদিন কল্পনা করেনি, যা সম্ভব বলে কোনোদিন ভাবেনি। আফগানদের সংগ্রাম আজ তাকে সম্ভব প্রমাণ করে দিয়েছে। আফগানিস্তানের যুদ্ধ না বাঁধলে 100 বছরেও এ চেতনা হয়তো মানুষের মনে জানত না। 7:05 দরজায় নক হলো। চেয়ারে সোজা হয়ে বসে বলল, এসো। দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকল আয়েশা আলিয়েভা। পরনে সেই পোশাক, যে পোশাকে সে হাসান তারিকের কাছে গিয়েছিল। সামনের একটা চেয়ার দেখিয়ে বলল, বসো। বসল আয়েশা আলিয়েভা। ধীরে ধীরে আলিয়েভার ফাইল খুলল ওমর জামিলভ। খুলতে খুলতে গম্ভীর কণ্ঠে বলল, কি জন্য তোমাকে ডাকা হয়েছে জানো? জি স্যার। কি জানো? আলিয়েভার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করল ওমর জামিলভ। আমার বিচারের জন্য। এবার মুখ তুলল ওমর জামিলভ। কি যেন সে পাঠ করতে চাইল আয়েশা আলিয়েভার মুখে। তারপর বলল, দণ্ড কি তুমি স্বীকার করে নিচ্ছ? আমার স্বীকার করা না করার কি মূল্য আছে স্যার? আলিয়েভা, তুমি অবুঝ নও। তুমি নিজের উপর অবিচার করছো। কিছুটা ধমকের সুরেই কথাগুলো বলল ওমর জামিলভ। তারপর একটু থেমে আবার বলল, মিশন তোমার ফেল করেছে, এটার ব্যাখ্যা হয়তো দেয়া যায়, কিন্তু তোমার এ চিঠির অর্থ কি আলিয়েভা? বলে চিঠিটি এগিয়ে দিল আলিয়েভার দিকে। চিঠিতে নজর পড়তে চমকে উঠল আলিয়েভা, কিন্তু তা মুহূর্তের জন্য। পরে তার মুখটা আবার স্বাভাবিক হয়ে গেল। চোখে মুখে দৃঢ়তার একটা চিহ্ন ফুটে উঠল। ওমর জামিলভ আলিয়েভার দিকে তাকিয়েছিল, যেন পাঠ করছিল তার মুখকে। আবার কথা শুরু করল সে। হাসান তারিকের সাথে তোমার যে কথাগুলো হয়েছিল তা কি তোমার মনে পড়ে আলিয়েভা? দেখো, তার বিবরণ এখানে আছে। বলে ফাইল থেকে পিনাটা কয়েক শিট কাগজ দিল আলিয়েভার দিকে। আলিয়েভা কাগজটিতে কি আছে না দেখেই বলল, আমি সবই স্বীকার করে নিচ্ছি স্যার। স্বীকার তো তোমাকে করতেই হবে। তোমার কোনো বক্তব্য আছে কিনা তাই বলো। জামিলভের স্বরটা এবার কঠোর শোনালো। মনে হলো আলিয়েভার এ সরাসরি কথাগুলো সে পছন্দ করছে না। যেন সে চাইছে আলিয়েভা কারণ দর্শাও অভিযোগের, আত্মপক্ষ সমর্থন করো। আলিয়েভা বলল, আমি দুঃখিত স্যার, আমার কোনো বক্তব্য নেই। চিঠিতে আমি যা লিখেছি সজ্ঞানেই লিখেছি।
টেপে আমার যে কথাগুলো আছে তা সচেতনভাবেই বলেছি। একটু থামল আলিয়েভা, তারপর বলল, এখনও বলতে বললে এই কথাগুলো অমন করেই আমি বলবো। আমি একটি কথাও মিথ্যা বলিনি। শত্রুর সাথে যোগসাজশ এবং শত্রুকে তথ্য সরবরাহের অভিযোগ তাহলে স্বীকার করে নিচ্ছ? আমি আমার চিন্তা এবং আমার কথা এমন একজনকে জানিয়েছি যাকে আমি শত্রু মনে করি না। তুমি গোয়েন্দা বিভাগের একজন অফিসার, তা তুমি জানো? জানি, কিন্তু আমার একটা ব্যক্তি সত্তাও আছে। আমি তোমার জন্য দুঃখিত আলিয়েভা। তুমি অবুঝের মতো কথা বলছো আর নিজের সর্বনাশ ডেকে আনছো। দুঃখিত স্যার, আমি এ দুর্বিষহ জীবন আর সইতে পারছি না। আমাদের ঈমান, আমাদের পরিচয় সবই তো কেড়ে নিয়েছেন। চরিত্রের পবিত্রতাটুকু তাও আমি রাখতে পারবো না। স্যার, এ জীবন কি কোনো জীবিতের জীবন? আবেগরুদ্ধ হয়ে এলো আয়েশা আলিয়েভার কণ্ঠ। তার দিকে তাকিয়েছিল জামিলভ। ধীরে ধীরে তার চোখ দুটি নিচে নেমে এলো, নত হলো মাথা। ভাবছে সে। আলিয়েভার এ কথাগুলোর কি দণ্ড তার জানা আছে, কিন্তু তার ওই জিজ্ঞাসার কোনো জবাব তার কাছে নেই, যেমন জবাব জানা নেই তার দাদির অনেক জিজ্ঞাসার। ধীরে ধীরে জামিলভ বলল, আলিয়েভা, বাস্তববাদী হও। বয়স তোমার কম। যদি তুমি অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করো তাহলে আমি চেষ্টা করব তোমার জন্য। আলিয়েভা ফুঁপিয়ে কেঁদে উঠল, বলল, এ লাইনে এমন হৃদয় কারো আছে আমার জানা ছিল না। আমি আপনার প্রতি কৃতজ্ঞ স্যার, কিন্তু আমি কিসের জন্য অনুতপ্ত হব? কি জন্য ক্ষমা প্রার্থনা করব? একসময় আমি অন্ধ ছিলাম, চোখ ফিরে পেয়েছি। আমি আর অন্ধ হতে পারবো না স্যার। সে নরম সুরে আবার জামিলভ বলল, আরও ভেবে দেখো আলিয়েভা, তোমার ওই চোখের চেয়ে জীবনটা বড় কিনা। রুমালে চোখ মুছে আলিয়েভা বলল, স্যার, এ চোখ চোখ নয়, জীবনের মূল মন্ত্র। এর জন্য হাজার নয়, লাখ লাখ মানুষ হাসিমুখে তাদের জীবন বিলিয়ে দিয়েছে। ইতিহাস তাদের কাহিনীতে ভরপুর। আমার এক ক্ষুদ্র জীবন তো কিছুই নয় স্যার। বিস্মিত জামিলভ তাকিয়ে আছে আলিয়েভার দিকে। এ বিস্ময় দৃষ্টি তার কতক্ষণ থাকত কে জানে, কিন্তু হলো না। টেলিফোন বেজে উঠল। লাল টেলিফোন। ত্রস্ত হাতে তুলে নিল রিসিভার। ওপার থেকে ভেসে এলো উজবেকিস্তান ফ্রয়ের ফার্স্ট সেক্রেটারি কোনায়েভের গলা। বলল, আলিয়েভার ফাইল কখন পাঠাচ্ছ? অল্পক্ষণ স্যার। ঠিক আছে। ওপার থেকে রিসিভার রাখার শব্দ পাওয়ার পর নিজের রিসিভার রেখে দিল জামিলভ। চেহারা তার বিমর্ষ। কিছুক্ষণ মাথা নিচু করে চুপ করে বসে থাকল জামিলভ। তারপর ধীরে ধীরে মাথা তুলে বলল, তোমার সাথে আমার কথা শেষ আলিয়েভা। আলিয়েভা উঠে দাঁড়ালো। তার সাথে উঠে দাঁড়ালো জামিলভও। উঠে গিয়ে নিজ হাতে এসে দরজা খুলল। আলিয়েভার সাথে সেও বেরিয়ে এসে দরজার বাইরে দাঁড়ালো। অস্ফুট প্রায় স্বরে বলল, দুনিয়াতে তোমার কেউ নেই এ কথা ভেবো না আলিয়েভা। জানো না তুমি, তোমার অনেক আছে। একটু থেমে জামিলভ বলল, তোমাকে আমার দেবার মতো কিছু নেই। আমার শ্রদ্ধা গ্রহণ করো। জামিলভের কথা শুনে ঘুরে দাঁড়ালো আলিয়েভা। কিছু সে বলতে যাচ্ছিল, ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে নিষেধ করল জামিলভ। আলিয়েভা কিছু বলল না। তার চোখ দুটি মাত্র একবার উজ্জ্বল হয়ে উঠল। চলে গেল আলিয়েভা। নিজের চেয়ারে ফিরে এলো জামিলভ। আলিয়েভার ফাইল খুলল। নোটশিট গাঁথায় আছে। কলম তুলে নিল জামিলভ। হাত বড় দুর্বল, কলম কাঁপছে। চোখটা কেমন যেন ঝাপসা হয়ে আসছে তার। হঠাৎ মনে পড়ল ফার্স্ট সেক্রেটারিয়ের ফাইলের জন্য বসে আছেন, আর তার সাথেই বসে আছে এক সদস্যের ট্রাইব্যুনাল। তাড়াতাড়ি কলম চালালো জামিলভ। অপরাধের গদবাদা বিবরণী, তারপর দণ্ডাদেশের সুপারিশ। লেখা শেষ করল জামিলভ। হাত থেকে কলমটি গড়িয়ে পড়ে গেল। আলিয়েভা, তার দাদি দুজনেরই ছবি ভেসে উঠল তার চোখের সামনে। নিষ্পাপ দুটি মুখ। পকেট থেকে রুমাল বের করে চোখের ভিজা কোণ মুছে ইন্টারকমে ডেকে পাঠালো পিএকে। ফাইল এক্ষুনি পাঠাতে হবে। পামিরের ছোট্ট একটি গ্রাম, নাম আল্লাহ বক্স। পাহাড়ের ঢালে সুপ্রশস্ত করিডোর। এই করিডোর ঘিরেই গড়ে উঠেছে গ্রামটি। পাশ দিয়েই প্রবাহিত বেগবান ছোট পাহাড়ি নদী। নদীটি এসে নেমেছে সবুজ বনানী ঢাকা পাহাড়ের মাথায় দাঁড়ানো চির বরফ ঢাকা হিন্দুকুশের শৃঙ্গ থেকে। এই আল্লাহ বক্স গ্রামটির সংকীর্ণ পাথুরে রাস্তায় দাঁড়িয়ে
ওপর দিকে চাইলেই দেখা যাবে পাহাড়ের গায়ে ওয়ালনাট বৃক্ষের সারি। গ্রামটি ছোট হলেও শতাধিক তাজিক মুসলিম পরিবারের বাস এখানে। প্রায় 1 মাইল লম্বা গ্রামটি, বেশ পাতলা বসতি। প্রতিটি বাড়ি ঘিরে রয়েছে বহু কষ্টে গড়া বাগান এবং শস্য ক্ষেত। শুকনো সময়ে নদী থেকে সংগ্রহ করা বালু মাটি দিয়ে গড়ে তোলা হয়েছে এ বাগান ও শস্য ক্ষেতগুলো। এই বাগান ও ক্ষেতগুলোতে গমসহ সালবেরি, অ্যাপ্রিকট ও পিচ ফল প্রচুর পরিমাণে জন্মে। তুলাও কিছু কিছু তারা উৎপাদন করে। এ দিয়েই কষ্টে সৃষ্টে তাদের চলে যায় দিন। পরনির্ভরতা তাদের খুব কম। গ্রামের পশ্চিম প্রান্ত থেকে একটা সংকীর্ণ গিরিপথ এগিয়ে গেছে উত্তর দিকে। পায়ে হেঁটে কিংবা ইয়াকে চড়ে এ রাস্তায় যাতায়াত করা যায়। এ রাস্তায় 5 মাইল এগোলে ঐতিহাসিক পামির সড়কে পৌঁছা যায়। ঐতিহাসিক এ সড়কটি উজবেকিস্তানের ফারগানা থেকে প্রায় 100 মাইল উত্তর পূর্বে রেলপথের শেষ প্রান্ত থেকে বেরিয়ে তিয়েনশান পর্বতমালার উপর দিয়ে মালার মতো গোটা দুর্গম পামির অতিক্রম করে এসেছে। তারপর পশ্চিমের বক্স নদী অতিক্রম করে স্ট্যালিনাবাদ হয়ে শির দরিয়া পেরিয়ে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই আল্লাবক্স গ্রামের সবচেয়ে নিকটবর্তী নগর হল স্ট্যালিনাবাদ, 500 মাইল দূরে। মাঝখানে বক্স নদীর পানি বিদ্যুৎ কেন্দ্র ঘিরে আরেকটি শহুরে জনপদ পাওয়া যায়। তারও দূরত্ব এখান থেকে 200 মাইলের মতো। গ্রামে সব মিলে 500 লোকের বাস। তরুণ তরুণীদের একটা বড় অংশ স্ট্যালিনাবাদ, বোখারা, সমরকন্দ ও তাসখন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আরেকটা অংশ পশুপালন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করে। এরা সবাই গ্রামের বাইরে থাকে। ছুটি এবং অবকাশের সময়গুলো তারা গ্রামে এসে কাটায়। বাকিরা গ্রামে পিতামাতার সাথে সংসার দেখাশোনা করে। গ্রামের একদম পূর্ব প্রান্তে আব্দুল গফুরের বাড়ি। তার বয়স এখন 70 বছর। বেশ শক্ত সামর্থ্য। এখনও যুবকদের মতোই তিনি শক্ত পায়ে পাহাড় ডিঙাতে পারেন। গ্রামের তাজিক কাবিলার প্রধান ছিলেন তিনি। তার মরহুম আব্বাও এই দায়িত্ব পালন করে গেছেন। এ কাবিলার আদি নিবাস ছিল পিয়ান্দাজ নদীর উপত্যকা অঞ্চলে। বোখারা, সমরকন্দ দখলকারী কমিউনিস্টদের বিরুদ্ধে মুসলমানদের মুক্তি সংগ্রামের সময় এলাকাটি বিধ্বস্ত হয়। জনপদ বিরান হয়ে যায়। সেই সময় তার দাদা আব্দুর রহমান তার কাবিলার অবশিষ্ট লোকসহ এই পাহাড়ে এসে আশ্রয় নেন। তার পিতার মৃত্যুর পর তিনি এ কাবিলার সর্দারি গ্রহণ করেন। কিন্তু তাজিকিস্তানের কমিউনিস্ট সরকার ততদিনে এ গ্রামেও এসে পৌঁছে। গ্রামের সব যুবক তরুণরা পালিয়ে যায়। তাদের সাথে আব্দুল গফুরের বড় ছেলেও পালিয়ে যায়। অনেকে পরে ফিরে এসেছে, কিন্তু তার ছেলে আর ফিরে আসেনি। গ্রামে কমিউনিস্ট সরকার আসার পর অনেকের সাথে আব্দুল গফুরকেও নিগ্রহের শিকার হতে হয়। তার সর্দারি চলে যায়। কমিউনিস্ট সরকারের তৈরি একটা রাজনৈতিক ইউনিয়ন গ্রামের সব কিছু দেখার অধিকার পায়। প্রথমে বাইরে থেকে কয়েকজনকে এনে এই রাজনৈতিক ইউনিয়নের দায়িত্ব দেয়া হয়। এখন সে ইউনিয়ন নেই। তার জায়গায় যৌথ খামারের অনুকরণে গঠিত একটা বহুমুখী সমবায় গ্রামের জীবন নিয়ন্ত্রণ করে। সমবায় প্রধান আঞ্চলিক কাউন্সিলে এ গ্রামের রাজনৈতিক প্রতিনিধি ও দায়িত্ব পালন করে। হাত ঘুরে আব্দুল গফুরের মেজ ছেলে আবদুল্লাহ এবের হাতে আজ গ্রাম সমবায়ের দায়িত্ব এসেছে। আবদুল্লাহ এব ছাড়া আবুল গফুরের আরও 3টি সন্তান রয়েছে। তৃতীয় ছেলে ইকরামবব বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র। চতুর্থ ও সর্বকনিষ্ঠ ছেলে জিয়াউদ্দিন বোখারার মিরি আরব মাদ্রাসার উচ্চ শ্রেণীতে পড়ে। আব্দুল গফুরের একটি মাত্র মেয়ে মেধাবী ছাত্রী। রাষ্ট্রীয় বিশেষ স্কলারশিপ নিয়ে মস্কো বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে অধ্যয়ন করছে। নাম ফাতিমা ফারহান। রাতের আল্লাবক্স গ্রাম গভীর ঘুমে অচেতন। নীরব গ্রাম, নীরব বনানী, ততোধিক নীরব আদিগন্ত পাহাড় শ্রেণী। কৃষ্ণা নবমীর চাঁদ উঠেছে পূর্ব দিগন্তে। বনানীতে পাহাড়ে আলো আধারের খেলা। ছোট নদীটির বুকে পাহাড়ের কালো ছায়া কালো করে তুলেছে নদীর সভেদ বুককে। রাতের তৃতীয় জাম প্রায় শেষ। আব্দুল গফুরের বাড়ির উত্তর ভিটার দক্ষিণমুখী ঘরের দরজা খুলে গেল। বেরিয়ে এলেন বৃদ্ধ আব্দুল গফুর। তিনি এবং তার স্ত্রী আলিয়া এই ঘরেই থাকেন। প্রাচীরে ঘেরা বিশাল ভেতর বাড়িতে আরও 5টি ঘর রয়েছে।
এখানে ছেলেরা থাকে। ভেতর বাড়ির পিছন দিকে প্রাচীরের বাইরে একটু দূরে ভেড়া ও ইয়াকে রাস্তা বল, আর দক্ষিণ দিকে প্রাচীরের সাথে মেহমানখানা ও বৈঠকখানা, এরপরেই বাগান, তারপর নদী। বাড়ির অন্য 3 দিক ঘিরে বিস্তৃত ক্ষেত। প্রাচীরের গায়ে মেহমানখানায় যাবার একটা দরজা রয়েছে। এছাড়া রয়েছে বাড়ি থেকে বেরোবার প্রধান ফটক। উত্তর প্রাচীরে আস্তাবলে যাবারও রয়েছে আরেকটা দরজা। আব্দুল গফুরের পর তার স্ত্রী আলিয়াও বেরোলেন ঘর থেকে। দুজনেই তাহাজ্জুদ পড়েন। তারা অজু করে আবার ঘরে চলে গেলেন। তাহাজ্জুদ নামাজের এই অভ্যাস আব্দুল গফুর তার পিতার কাছ থেকে পেয়েছেন। 5 ওয়াক্ত নামাজের মতো এই নামাজও তার কাজা হয় না। রাতের এই যে তৃতীয় জামে তিনি উঠেন আর ঘুমান না। তাহাজ্জুদ শেষে তিনি বাগানে নদীর ধারে কিছুক্ষণ বেড়ান, তারপর মসজিদে ফজরের জামাতে সামিল হন। 4-5টি বাড়ি পেরিয়ে একটু পশ্চিমে এগুলোই মসজিদ। আগে মসজিদ আব্দুল গফুরের বাড়ির সীমার পরেই যেখানে ফাঁকা জায়গাটা সেখানে ছিল। কমিউনিস্টরা এ গ্রামে ঢোকার পর এই মসজিদ ভেঙে ফেলে। কয়েক বছর পর গ্রামবাসীদের চাপে তদানীন্তন রাজনৈতিক ইউনিয়ন মসজিদ নির্মাণের অনুমতি দেয়, কিন্তু আগের জায়গায় তা নির্মাণের অনুমতি মেলেনি। প্রতিদিনের মতোই তাহাজ্জুদ পড়ে ঘর থেকে বেরোলেন তিনি, কিন্তু নিত্যকার মতো সোজা বাইরে না গিয়ে তৃতীয় ছেলে ইকরামভের ঘরের দরজায় দাঁড়ালেন। একটু দাঁড়িয়ে নক করলেন দরজায়, তারপর ডাকলেন, ইকরামভ। অল্পক্ষণ পর ঘর থেকে আওয়াজ এলো, জি আব্বা। উঠো, ভোর হয়েছে, নামাজ পড়ো। 2 দিন হলো গ্রীষ্মের বন্ধে বাড়ি এসেছে ইকরামভ ও ফাতিমা ফারহানা। কমিউনিস্ট যুগের চলমান ধারায় মানুষ ওরা, কিন্তু যতদিন ওরা বাড়িতে ছিল পারিবারিক ও সামাজিক ঐতিহ্য তারা পুরোপুরি মেনে চলেছে। আরবি শিক্ষার কোনো সুযোগ নেই বটে, কিন্তু বাড়িতে ও গ্রামের মক্তবে তারা দোয়া দুরুদ ও কোরআন শরীফ পড়া খুব ছোটবেলাতেই শিখেছে। মসজিদে তারা বেসরকারিভাবে এখনও মক্তব চালায়। প্রথম দিকে কমিউনিস্ট সরকার এ মক্তব বন্ধ করে দিয়েছিল। সরকারি খাতায় মসজিদটির মতো এখনও বন্ধ আছে। জনমতের চাপে স্থানীয় ও আঞ্চলিক কর্তৃপক্ষ গোপনে মক্তবের সম্মতি দিয়েছে। ইকরামভ ও ফারহানা তাসখান ও মস্কোতে গিয়ে চলমান ধারার সাথে মিশে গেছে বটে, কিন্তু অতীতকে ভুলে যায়নি। বিশেষ করে পিতার প্রতি শ্রদ্ধা ভালোবাসা তাদের অপরিসীম। তাই বাড়ি এলে, এমনকি বিশ্ববিদ্যালয় হোস্টেলের নিভৃত কক্ষে তাদেরকে অনেক সময় নামাজ পড়তে দেখা যায়। দরজা খুলল ইকরামভ। ইকরামভকে সালাম দিলেন আব্দুল গফুর। লজ্জায় লাল হয়ে গেল ইকরামভ। বলল, মাফ করুন আব্বা, আমার ভুল হয়েছে। দেখা হলেই সালাম দেয়া এ সমাজের এক অতি পরিচিত সামাজিকতা, কিন্তু তাসখন্দ আর মস্কোর সমাজ একে নির্বাসন দিয়েছে। তাই এ ভুল হওয়া স্বাভাবিক। আব্দুল গফুর সস্নেহে হেসে বললেন, আলহামদুলিল্লাহ, তুমি অজু করো, আমি ফাতিমাকে ডাকি। ফাতিমা ফারহানাকে ডেকে দিয়ে আব্দুল গফুর বেরিয়ে এলেন বাগানে। তারপর গেলেন নদীর ধারে। নদীর তীর থেকে পাথর আর কাদায় গড়া সিঁড়ি নেমে গেছে পানিতে। ঘাটের দুপাশটা বেড়া দিয়ে আড়াল করা, যাতে মেয়েদের কাজ ও গোসল করতে কোনো অসুবিধা না হয়। ঘাটে এসে দাঁড়িয়ে ঘাটের দিকে তাকাতে গিয়ে ঘাটের পূর্ব পাশে বেড়ার দিকে নজর পড়তে চমকে উঠলেন আব্দুল গফুর। একটা বড় কাঠের বাক্স বেড়ার আটকে পানিতে দুলছে। এগিয়ে গেলেন আব্দুল গফুর। নেমে গেলেন পানির কিনারে। 7-8 ফিট লম্বা একটা কাঠের বাক্স, ভাঙ্গা, পরিত্যক্ত নয়, বরং একদম নতুন। হাঁটু পরিমাণ পানিতে নেমে তিনি বাক্সটিকে টানলেন, টেনে কিনারে আনলেন। বাক্সের একটা মাথা মাটিতে তুললেন, বেশ ভারী। চলে এলেন আব্দুল গফুর। ইকরামভ ও ফাতিমাকে বাক্সটির কথা বলে নামাজে চলে গেলেন তিনি। নামাজ পড়ে এসে দেখলেন ওরা ধরাধরি করে টেনে বাক্সটি বাগানে নিয়ে এসেছে। আব্দুল গফুর আসতে ইকরামভ বলল, আব্বা, বাক্সটা কমিউনিজমের বিশ্ব রেড সংস্থা ফ্রয়ের। দেখুন, পাঠানো হয়েছে বোম্বাই থেকে তাসখন্দে। পাঠিয়েছে ভারতস্থ বিশ্ব রেড সংস্থা ফ্রয়ের দূতাবাস। কিন্তু বাক্সটা এখানে নদীতে এলো কি করে? ফাতিমা ফারহানা বাক্সের গায়ের লেখাগুলো দেখছিল। তখন ফর্সাও হয়ে এসেছে অনেকখানি। একটা লেখা ভালো করে দেখে বলল, এখানে দেখুন আব্বা, তারিখটা গতকালের, অর্থাৎ গতকাল বোম্বে থেকে পাঠিয়েছে। ভ্রু কুচকে জিজ্ঞেস করলেন আব্দুল গফুর,
অবাক লাগছে আব্বা, চিন্তান্বিত স্বরে বলল ইকরামব। চিন্তা করছিলেন আব্দুল গফুরও। ফাতিমা ফারহানা তখনও বাক্সটি নেড়ে চেড়ে দেখছিল। বলল, দেখুন আব্বা, বাক্সের এ মাথায় অনেকগুলো ফুটো। ফুটো? চমকে উঠলেন আব্দুল গফুর। তারপর তিনি ঝুঁকে পড়ে বাক্সটি ভালো করে পরীক্ষা করলেন। তারপর বাক্সের দৈর্ঘ্যের দিকে আরেকবার নজর করলেন। চোখ বুজে মুহূর্তকাল চিন্তা করে বললেন, মনে হয় এর মধ্যে জীবন্ত কোনো কিছু আছে, মানুষও হতে পারে। আঁতকে উঠল ইকরামব ও ফাতিমা ফারহানা দুজনেই। আব্দুল গফুর গম্ভীর কণ্ঠে বললেন, ইকরামব, বাক্সের বাঁধনগুলো কেটে দাও, বাক্স খুলে ফেলো। ইকরামব বলল, সরকারি বিমানের জিনিস খোলা কি ঠিক হবে? আমরা কিছুই জানি না, এই খোলাটা সরকারি প্রয়োজনও হতে পারে। বাক্স খুলছিল ইকরামব। রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল ফাতিমা ফারহানা ও আব্দুল গফুর। বাক্স খোলা হলো। খুলে আঁতকে উঠে দুপা পিছিয়ে গেল ইকরামব। বলল, আব্বা, মানুষ। দ্রুত বাক্সটির উপর ঝুঁকে পড়লেন আব্দুল গফুর। সূর্য ওঠার তখনও বেশ বাকি থাকলেও ফর্সা হয়ে গেছে। ভোরের সাদা আলোয় আব্দুল গফুর দেখলেন মুখের অংশটা ছাড়া সর্বাঙ্গ পুরো স্পঞ্জে আবৃত। কালো দাড়িতে আবৃত সুন্দর একটি মুখ। চোখটি তার বোঝা। নাকে হাত রাখলেন আব্দুল গফুর। চোখটি তার উজ্জ্বল হয়ে উঠল। না, লাশ নয়, জীবিত মানুষ, জীবিত আছে। তিনি মুখ খুলে ইকরামব ও ফাতিমার দিকে চেয়ে বললেন, মানুষটি এখনো বেঁচে আছে। বলে তাড়াতাড়ি স্পঞ্জ তুলে টেনে খুলে ফেললেন। তারপর বললেন, ইকরামব, এসো, ধরো, একে মেহমানখানায় নিয়ে চলো। আর ফাতিমা ফারহানার দিকে চেয়ে বলল, মা, তুমি যাও, মেহমানখানার এদিকে দরজাটা খুলে দাও। মেহমানখানায় শুয়ে দিলেন অজ্ঞান যুবকটিকে। 30 বছরের সুন্দর ও সুঠামদেহী বলিষ্ঠ যুবক। কপাল ও মাথায় ব্যান্ডেজ বাঁধা, জলপাই রঙের ইউনিফর্ম গায়ে। কোনো দেশের কিংবা কোনো জাতির পোশাক চিনতে পারল না আব্দুল গফুর, কিন্তু চুল, রং ও দেহের গড়ন দেখে তার মনে হলো এই দেশেরই ছেলে সে। একরাশ বিস্ময় নিয়ে দাঁড়িয়ে থাকা ইকরামব ও ফারহানার দিকে চেয়ে বললেন, তুর্কিস্তানেরই কোনো কাবিলার ছেলে আমার মনে হচ্ছে। হঠাৎ আব্দুল গফুরের নজরে পড়ল জামার কলার ব্যান্ডে ক্ষুদ্র একটা মনোগ্রামের মতো। ঝুঁকে পড়ে দেখলেন নতুন এক চাঁদের বুক ভরে জড়ানো অক্ষরে কি যেন লেখা। অক্ষরগুলো মনে হচ্ছে আরবি। চোখ দুটি তার উজ্জ্বল হয়ে উঠল। ইকরামবকে বললেন, দেখো তো কি লেখা এখানে। ইকরামব দেখে বলল, না আব্বা, পড়া যায় না। এটা মনে হচ্ছে কোনো কিছু প্রতীক, চিহ্ন, মনোগ্রাম। লেখাগুলো আরবি বলে মনে হয়। ভাবছিলেন আব্দুল গফুর। বললেন, ইকরামব, তুমি বাক্স, স্পঞ্জ সবকিছু বাড়ির ভেতরে নিয়ে গোডাউনে রাখো। কেউ দেখুক আমি চাই না। সরকারি লোকদের কি খবর দেওয়া দরকার নয়? সময় যায়নি ইকরামব। লোকটার জ্ঞান ফিরে আসুক, সবই জানা যাবে। তখন প্রয়োজনীয় সব কিছুই করা যাবে। আর কোনো কথা না বলে ইকরামব চলে গেল। আব্দুল গফুর মেয়ে ফাতিমার দিকে চেয়ে একটা গাছের নাম বলে দিয়ে বললেন, 7-8টা পাতার রস করে নিয়ে এসো, এর জ্ঞান ফেরাতে হবে। ধীরে ধীরে চোখ খুলল আহমাদ মুসা। চিত হয়ে শুয়েছিল। চোখ দুটি খুলতে সামনের দেয়ালে গিয়ে চোখ পড়ল। দেয়ালে একটি ছবি টাঙানো, কাবা শরীফের ছবি। চোখ বুঝল আহমাদ মুসা। মুহূর্তকাল পরে আবার চোখ খুললেন। চোখ এবার নিজের উপর। গায়ের উপর সাদা একটা উলের চাদর, নরম বিছানা। আবার তার চোখ দুটি গিয়ে পড়ল সেই কাবা শরীফের ছবির উপর। সেখান থেকে ঘরের চারিদিকে একবার চোখ বুলাতে গিয়ে ডান দিকে ঘুরতেই চোখ গিয়ে পড়ল আব্দুল গফুরের উপর। জগতে সব উৎসুক নিয়ে উজ্জ্বল চোখে তাকিয়ে থাকা কাঁচা পাকা চুলের শক্ত সুঠাম পুরুষ। মাথায় কাজ করা টুপি, ঢিলা পোশাক। মধ্য এশিয়ার তুর্কি মুসলমানের একটা প্রতিছবি। ভ্রু কুঁচকে উঠল আহমাদ মুসার। পাশেই বিস্ময় নিয়ে দাঁড়িয়েছিল ইকরামব ও ফাতিমা ফারহানা। আহমাদ মুসার চোখ তাদের উপর দিয়েও ঘুরে এলো। ফাতিমা ফারহানার উপর চোখ পড়তে চোখ নামিয়ে নিল আহমাদ মুসা। চোখ ঘুরে আবার গিয়ে পড়ল আব্দুল গফুরের উপর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে মুখ খুললেন আহমাদ মুসা। ওয়ালাইকুম আসসালাম জবাব দিলেন আব্দুল গফুর। আবার ঘরের চারিদিকে চোখ বুলিয়ে নিল আহমাদ মুসা। গ্রামের একটা কুটির বই নয়, কাঁচা দেয়াল, কাঁচা মেঝে। ওই তো দরজা দিয়ে বালু পাথরের কাঁচা উঠান দেখা যাচ্ছে।
কিন্তু তাকে তো বক্সে পুরে বিমানে করে তাসখন্দে আনা হচ্ছিল। আহমদ মুসা উঠে বসতে যাচ্ছিল। ইকরামভ তড়িৎ এসে আহমদ মুসাকে উঠে বসতে সাহায্য করল। আহমদ মুসা উঠে বসে তার দিকে চেয়ে বলল, শুক্রিয়া, ধন্যবাদ, বলল ইকরামভ। আহমদ মুসা আব্দুল গফুরের দিকে চাইল, তারপর চোখ দুটি নিচে নামিয়ে বলল, আমি কোথায়? আপনারা কে? কেমন করে আমি এখানে এলাম? এটা তাজিকিস্তানের একটা পাহাড়ি গ্রাম, বললেন আব্দুল গফুর। তাজিকিস্তান? এক রাস বিস্ময় ঝরে পড়ল আহমদ মুসার কণ্ঠে। তার চোখ দুটি বুজে এলো, মুখটিও তার যেন রক্তিমাভ হয়ে উঠল, ঠোঁটেও কেমন যেন একটা কাঁপন। চোখ দুটি খুলল সে। হঠাৎ দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার দুগণ্ড বেয়ে। তাড়াতাড়ি মুছে নিয়ে বলল, মাফ করবেন, আমি অভিভূত হয়ে পড়েছি। কি করে এলাম এখানে? নদীতে একটা বাক্স আমরা পেয়েছি, বললেন আব্দুল গফুর। নদীতে বাক্স? আজ কয় তারিখ? 4 সেপ্টেম্বর। ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত উত্তর দিল ইকরামভ। তাহলে কি ওরা আমাকে বিমান থেকে ফেলে দিয়েছে, না বিমান ক্র্যাশ করেছে? আহমদ মুসার এক রাস বিস্ময়। কি হয়েছে, ঘটনা কি বলুন, বললেন আব্দুল গফুর। গত সন্ধ্যায় ওরা আমাকে বিমানে তুলেছে, আমাকে তাসখন্দে নিয়ে যাবার কথা বলে আমি জানি। এমন সময় কিসের যেন ক্ষীণ একটা আওয়াজ ভেসে এলো। সবাই উৎকর্ণ হলো। জমাট বাঁধা একটা আওয়াজ। অনেকগুলো হেলিকপ্টার একসাথে উঠছে, বলল আহমদ মুসা। সবাই আহমদ মুসার দিকে তাকালো। কিসের আওয়াজ তারা এখনও তা ধরতে পারেনি। ইকরামভ দৌড়ে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, কিছুই দেখা যায় না। ততক্ষণে শব্দও মিলিয়ে গেছে। হেলিকপ্টারের শব্দ আপনি কি করে বুঝলেন? প্রশ্ন করল ইকরামভ। আমার কান ভুল না শুনলে ও শব্দ হেলিকপ্টারেরই, শুয়ে পড়তে পড়তে বলল আহমদ মুসা। মাথাটা তার বেদনায় ছিঁড়ে যাচ্ছে। আপনার পরিচয় কি? কে আপনি? প্রবল উৎসুক ঝরে পড়ল ইকরামভের কণ্ঠে। আহমদ মুসা কথা বলার আগে কথা বললেন আব্দুল গফুর। বললেন, থাকে প্রশ্ন এখন, উনি অসুস্থ। বলে আহমদ মুসার কাছে সরে এসে নরম গলায় বললেন, অসুস্থ বোধ করছেন? আহমদ মুসা আব্দুল গফুরের দিকে মাথা ঘুরিয়ে বলল, আপনাদের পরিচয় জানি না, কিন্তু আপনি আমার পিতার বয়সের। আপনি বলে সম্বোধন করে আমাকে লজ্জা দেবেন না। চমকে উঠলেন বৃদ্ধ আব্দুল গফুর। একটি মুখ তার চোখে ভেসে উঠল। সেই হারারও বড় ছেলে, ঠিক এই বয়সেরই ছিল। ঠিক এমনই ছিল তার সুঠাম শরীর। আনমনা হয়ে পড়লেন তিনি। কষ্ট দিলাম আপনাকে? বলল আহমদ মুসা। না বাবা, হঠাৎ মুখ থেকে বেরিয়ে এলো বৃদ্ধের। তারপর নিজেকে সামলে নিয়ে বললেন, বলছিলাম তুমি অসুস্থ বোধ করছ কিনা? না, তেমন কিছু নয়, মাথায় ব্যথা, গায়ে কিছু ব্যথা বোধ হচ্ছে। আব্দুল গফুর ফাতিমা ফারহানার দিকে ফিরে বললেন, দেখো গরম পানি হয়েছে কিনা, হলে দিয়ে যেতে বলো, একটু গরম দুধও আনতে বলো। হঠাৎ আবার সেই শব্দ ভেসে এলো, এবার আরও স্পষ্ট। ইকরামভ ছুটে বেরিয়ে গেল আবার। বৃদ্ধ আব্দুল গফুরও উঠানে গিয়ে দাঁড়ালেন। অল্পক্ষণ পর ফিরে এলো সবাই। আহমদ মুসা ইকরামভের দিকে তাকালো। ইকরামভই কথা বলল প্রথম। বলল, 4টি হেলিকপ্টার এসে আবার চলে গেল। চোখ দুটি বন্ধ হয়ে এলো আহমদ মুসার। পরিষ্কার এখন তার কাছে বিমান বিধ্বস্ত হয়েছে। অজান্তেই শিউরে উঠলেন তিনি। বিধ্বস্ত বিমান থেকে তাহলে তাকে বহনকারী বাক্স নদীতে এসে পড়েছে। আল্লাহ তাকে রক্ষা করেছেন। তিনি শুকরিয়া জ্ঞাপন করলেন আল্লাহর দরবারে। সবাই তাকিয়েছিল আহমদ মুসার দিকে। সবাই বুঝছে, ভাবছে আহমদ মুসা কিছু বলবেন তিনি। আহমদ মুসা চোখ খুললেন, বললেন, অ্যারোফ্লোটের একটি বিমান বিধ্বস্ত হয়েছে আশেপাশে কোথাও। একটু থামলেন আহমদ মুসা। আব্দুল গফুর, ইকরামভ ও ফাতিমা ফারহানা সবার চোখে উদ্বেগ ঝরে পড়ল। একটা বিষণ্ণতা এসে ছড়িয়ে পড়ল সবার চোখে মুখে। আহমদ মুসা আবার শুরু করলেন, বুঝতে পারছি ওই বিমান থেকে আমাকে নিয়ে বাক্সটি ছিটকে পড়েছে নদীতে। আ করে একটা অস্ফুট শব্দ তুলে দুহাতে মুখ ঢেকে বসে পড়ল ফাতিমা ফারহানা। আব্দুল গফুর ও ইকরামভের চোখও বিস্ময়ে বিস্ফারিত। কেউ কোনো কথা বলতে পারল না। কথা বলল প্রথম আহমদ মুসাই।
বললেন, পাহাড়ে পড়লে কি হতো আল্লাহই জানেন। আল্লাহ যাকে রক্ষা করতে চান এভাবেই রক্ষা করেন। ঠিক বলেছ, আল্লাহর কুদরত বলা ছাড়া আর কোনো ব্যাখ্যা নেই, বললেন আব্দুল গফুর। এ এক চমৎকার কাহিনী হবে, বলল ইকরামাভ। ফাতিমা ফারহানার চোখ থেকে বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। এ সময় গরম পানি এলো। আব্দুল গফুর আহমাদ মুসাকে বললেন, গরম পানি দিয়ে ভালো করে অজু করে নাও, নাস্তার পরে কথা বলবো। আহমাদ মুসা কথা শেষ করলেন। বললেন, কিভাবে কারাকভে বন্দী হলেন, কিভাবে বোম্বাইয়ে আনা হলো, তাসখন্দে তাকে চালান দেয়া হচ্ছে কিভাবে, তার সব কিছুই কারাকভের বৃদ্ধের কাছে জানলেন। আব্দুল গফুর, ইকরামভ এবং ফাতিমা ফারহানা উদ্গ্রীব হয়ে শুনছিল তার কথা। আহমাদ মুসার কথা শেষ হলে কথা বলে উঠল ইকরামভ। বলল, কিন্তু বিশ্ব রেড সংস্থা এর সাথে আপনার শত্রুতা কিসের? আপনি কে তা তো বললেন না। ম্লান একটা হাসি খেলে গেল আহমাদ মুসার ঠোঁটে।